আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আদ্রের মুখ বন্ধ হয়ে গেল, সে আর কথা বাড়ালো না। গাড়িতে নিস্তব্ধতা বিরাজ করলো। গাড়ি ছুটলো তার নিজের গতিতে। 10 থেকে 12 মিনিটের মাথায় গাড়িটি শিকদার বাড়ির গেট দিয়ে ঢুকলো। গাড়িটা থামতে দেরি করলো, কিন্তু নামতে দেরি করলো না। এক ছুটে চলে গেল সদর দিয়ে। গাড়ি থেকে কলেজের র ব্যাগ পর্যন্ত নেয়নি সে। আদ্র তপ্ত শ্বাস ফেললো। পেছনের সিট থেকে নিপুণের ব্যাগ হাতে নিয়ে হাঁটা দিল সদরের দিকে। সে জানে এখন নিপুণ কি করবে। দরজা জানলা বন্ধ করে নিশ্চয়ই ফেসফেস করে কাঁদবে। নিজে নিজে কিছুক্ষণ দুঃখ বিলাস করবে। আদ্রের নামে হাজার অভিযোগ পুষে রাখবে। আচ্ছা, আজকে কি আদ্র তার ভালোবাসাকে বেশি কষ্ট দিয়ে ফেলেছিল? খুব কি বেশি কষ্ট পেয়েছে সে? আজকে কি অনেক কাঁদবে নিপুণ? খুব কি অভিযোগ করবে আদ্রের নামে? তোর প্রতিটা অভিযোগ আমি মাথা পেতে নিব আমার হৃদয় হরণী। শুধু একবার আমার অস্তিত্বে চলে আয় তুই। তোর প্রতিটা দুঃখ আমি পুষিয়ে দিব ভালোবাসা দিয়ে। শুধু একবারের জন্য আমার হয়ে যা প্লিজ। তারপর তোকে ভালোবাসা দিয়ে দিয়ে অতিষ্ঠ করে তুলব। প্রমিস, পাক্কা প্রমিস। আদ্র নিপুণের ব্যাগ নিয়ে নিজের রুমে চলে গেল। তবে যাওয়ার আগে নিপুণের দরজাটা চেক করে গেল। না, বন্ধ করে রেখেছে। বেলা হয়েছে বেশ। চারদিক বেশ হলদেটে কিরণ ছড়িয়েছে। খা খা রোদ। দুপুরে আদ্র আর সোহেবকে নিচে নামতে দেখে সবাই বেশ অবাক হলো। সচরাচর তাদের দুপুরবেলা দেখা যায় না। অনিমা শিকদার টেবিলে খাবার গোছাচ্ছে। সবাই নামছে আস্তে আস্তে। জুবাইর শিকদার বাড়িতে নেই। জুনায়েদ শিকদার ঘরে খাবেন। তিনি আজ আর নিচে নামবেন না। অনিমা শিকদার আদ্র আর সোহেবকে উদ্দেশ্য করে বলল, আজ পূর্ব কোনো দিক থেকে 2 শেহজাদা আজ বাড়িতে। সোহেব আদ্রের দিকে তাকালো। সে কিছু বলবে তার আগে আদ্র বলে উঠল, অফিসে আজকে ছোট যাত্রা আছে, আমাদের তেমন কাজ নেই, তাই ভাবলাম চলে আসি। সব সময়ের মতো তাদের গুরুগম্ভীর আওয়াজ, তাই কেউ আর কথা বাড়ালো না। মাঝখান থেকে সোহেব বলে উঠল, আজকে ওই শয়তানটা কোথায়? আওয়াজ পাচ্ছি না কেন? এত শান্তি দেওয়ার মতো মেয়ে তো না। আখি শিকদার শশা কেটে টেবিলে রাখলো। নিপুণের কলেজে গেছে, তুই মনে হয় জানিস না। আখি শিকদারের কথায় সোহেব দ্রুত মাথা নাড়ল। না না, নিপুণ তো আমাদের সাথে এসেছে। ওর কলেজে কিছু হবে না বলায় আমরা তো ওকে নিয়ে এসেছি। কলেজ থেকে রেস্টুরেন্ট, তারপর বাড়ি। সোহেবের কথায় আখি শিকদার অবাক হয়ে বলে, ও মা, আমরা এতজন বাড়িতে কেউ তোকে দেখিনি, টেরও পেলাম না কখন এসেছে। তিনি জেসমিন শিকদারকে তাড়া দিয়ে বলেন, একটু ডেকে তো দিস, খাবার খেয়ে যাস। জেসমিন যেই পা বাড়াবে অমনি আদ্র পেছন থেকে বলে উঠল, ওকে ডাকার প্রয়োজন নেই ছোট চাচি, গাড়িতে ঝিমোচ্ছিল, এখন বোধহয় ঘুমোচ্ছে। আর তাছাড়া রেস্টুরেন্ট থেকে তো খাবার খেয়েই এসেছে, একটু পর খাবার খেলে কিছু হবে না, ঘুমোতে দাও ওকে। আদ্রের এহেন কথায় নিপুণকে আর কেউই ডাকলো না। সত্যিই তো বলেছে আদ্র, রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছে, একটু পর খাবার খেলে এমন কিছু হবে না। যে যার মতো খেতে লাগলো, শুধু খেলো না আদ্র। জেসমিন শিকদার আদ্রের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি খাচ্ছ না কেন আদ্র? খিদে নেই। কথাটা বলে আর এক মুহূর্ত নিচে দাঁড়ালো না আদ্র। গাট গট পায়ে হেঁটে চলে গেল নিজের রুমে। সন্ধ্যা হয়েছে, তবে আজ শিকদার বাড়ির রং বিচিত্র। নিপুণ একবারের জন্য রুম থেকে বের হয়নি। বের হবেই বা কি করে? গাড়িতে আদ্রের যে রূপ দেখেছে সে কথা ভাবলে এখনো নিপুণের শীত দ্বারায় ঠান্ডা হাওয়া বয়ে যায়। কি ভয়ঙ্কর রূপ ছিল, ভাবলেই গায়ে কাটা দেয়। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নিপুণ। খুঁটিয়ে খুঁটিয়ে নিজের মুখখানা পরিদর্শন করতে লাগলো। বাম গালে 3টি এবং ডান গালে 1টি আঙুলের ছাপ স্পষ্ট। নিপুণ নিজের গালে হাত বোলালো। বিড়বিড় করে বলে উঠল, নিষ্ঠুর আপনি আদ্র ভাই, কঠোর মানব আপনি। আমাকে আজ এত কষ্ট দিলেন, অথচ একবারও আমার খোঁজ নিতে এলেন না। এই আপনার ভালোবাসা? ভালোবাসার মানুষের রাগ ভাঙাতেও আপনি জানেন না আদ্র ভাই। এ আপনার কেমন ভালোবাসা? নিচ থেকে অনিমা শিকদার চেঁচাতে চেঁচাতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু নিপুণের কোনো সারা শব্দ নেই। তাই তিনি সোজা নিপুণের ঘরে চলে আসেন। এসেই দেখতে পাই নিপুণ আয়নার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করছে সে। অনিমা, কি হলো এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখছিস? অনিমা শিকদারের কথায় নিপুণ চটজলদি পেছন ফেরে আমতা আমতা করে বলে ওঠে, কিছু না বড় মা, এমনি দেখছিলাম। বলার জন্য আর কোনো কথা খুঁজে পেল না সে। কথা ঘুরাতে এবার বলে উঠল, অনেকদিন মাথায় তেল দেই না বড় মা, আজ আমার মাথায় একটু তেল দিয়ে দিও তো, মাথাটা ব্যথা করছে খুব।
অনিমা শিকদার ভুরু কুচকে তাকালো নিপুণের দিকে। কি ব্যাপার, তেল দেওয়া নিয়ে নাকুচু করা মেয়ে আজ তেল দিতে চাইছে? অনিমা শিকদার নিপুণের দিকে এগিয়ে গেল, মুখের নকশা ভালো করে পর্যবেক্ষণ করলো। না, তিনি ঠিকই ভেবেছেন, তার ছেলে আবার মেয়েটাকে মেরেছে। গালে আঙুলের দাগগুলো বোঝা যাচ্ছে। তিনি নিপুণের গালে হাত দিয়ে প্রশ্ন ছুড়ে দিল তার দিকে। আদ্রের সাথে ঝামেলা হয়েছে তোর? আবার মেরেছে তোকে? নিপুণ তাজ্জব বনে যায় অনিমা শিকদারের এমন প্রশ্নে। আমতা আমতা করে উত্তর খুঁজতে লাগে চারপাশে, কিন্তু এত হাতড়েও কোনো উত্তর খুঁজে পায় না। অগত্যা তার জবান বন্ধ থাকে, কিচ্ছুটি বলতে পারে না সে। নিপুণের এমন চুপ থাকায় অনিমা শিকদার যা বোঝার তা বুঝে যায়। নিপুণকে টেনে নিয়ে খাটের একপাশে বসান। ড্রেসিং টেবিল থেকে চিরুনি এনে চুলগুলো আশ্রয় দিতে দিতে বলে উঠল, রাতে তেল দিতে হবে না, সব তেল বালিশে লেগে যাবে। নিপুণ অনিমা শিকদারের কথাই শুধু মাথা নাড়ালো। অনিমা শিকদার বেনুনি পাকাতে পাকাতে বলল, কি কারণে আদ্রের সাথে তোর ঝামেলা লাগে বলতো? ওই ছেলে তো এমনিতেই রকচটা, একটুর থেকেই একটু হলেই খেপে যায়। তুই কোন দুঃখে ওর সাথে লাগতে যাস বলতো? নিপুণের এবার কান্না চলে আসে, চোখগুলো ভরে আসে। সত্যি তো, সে যদি ওই সময় ঘাটতারামিটা না করতো তাহলে তো আড্ডু ভাই তাকে মারতো না। নিজের উপরই এবার বেশি রাগ লাগলো নিপুণের। সে কোনো ওই সময় নর্মাল থাকলো না। কেন তখন ঘাটতারামি করেছে আড্রির সাথে? তার এসব ভাবনার মাঝে ছেদ পড়ে অনিমা শিকদারের কথায়। এত বড় দামড়া ছেলে হয়ে একটা কলেজ পড়ুয়া মেয়ের গায়ে ও এখনো হাত তোলে কি করে? আজকে ওর হাত আমি ভাঙবো। কথাগুলো বলে তিনি বেনুনিতে রাবার পেঁচালেন। নিপুণের সাইডে দিয়ে বসে বললেন, তুই ফ্রেশ হয়ে আমার কাছে এসে বস তো, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কি কথা বড় মা? এখন না, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর বলবো। নিপুণের জোড়াজুড়িতে কাজ হলো না। অনিমা শিকদার কিছুতেই বললেন না, তাই বাধ্য হয়ে ফ্রেশ হতে চলে গেল সে। অনিমা শিকদার বসে রইল তার খাটে। 5 মিনিটের মাথায় নিপুণ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। হ্যাঙ্গার থেকে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে অনিমা শিকদারের কাছে গিয়ে বসলো। এবার বলো, কি এমন গুরুত্বপূর্ণ কথা বলবে? অনিমা শিকদার হাসলো। এই মেয়ের একটুও ধৈর্য নেই। কথা শোনার চক্করে আড্ডের সাথে হওয়া ঝামেলা ও মনু ভুলে গেল। তিনি ফিসফিস করে বলল, বলবো, কাউকে বলতে পারবি না কিন্তু। আচ্ছা বলবো না, তুমি বলো তো আগে। আমরা আগামী শুক্রবার একটা মেয়ে দেখতে যাচ্ছি। মেয়ে দেখতে যাচ্ছি কথাটা শোনা মাত্রই নিপুণ এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। আদ্রের সাথে হওয়া ঝামেলার কথা বেমলম ভুলে গেল কিছুক্ষণের মধ্যেই। একগাদা ভয় তাকে গ্রাস করে আঁকড়ে ধরেছে। বুকের ভেতর কেমন জানি করে উঠল তখন, কিন্তু হারানোর ভয় তাকে ঘিরে ধরল ক্ষণিকেই। বুকের ওপরটা ভারী হতে শুরু করলো, গলাটাও শুকিয়ে এলো, বারে বারে ঢোক গিলল এই প্রয়াসে যাতে গলাটা একটু ভেজে, কিন্তু ভেজানো গেল না এই কাটকাট গলাটা। কণ্ঠটা একটু ভারী হয়ে এলো কি? স্বরটা কি একটু কাপা কাপা ছিল? হ্যাঁ বোধহয়। কাপা কাপা কণ্ঠে নিপুণ বলে উঠল, কার জন্য মেয়ে দেখতে যাচ্ছি বড় মা? আদ্র ভাইয়ের জন্য। আদ্র ভাইয়ের জন্য কথাটা বলতে নিপুণের গলা ধরে এলো। ধুর, আদ্রের জন্য হবে কেন? ওকে না জানিয়ে মেয়ে দেখতে গেলে পরে বাড়িতে কি তুলকালাম হবে সেটা কি আর আমরা জানি না? সোহাইবের জন্য দেখতে যাচ্ছি মেয়ে। অনিমা শিকদার কিছুক্ষণ থেমে আবার বলে উঠল, জানিস মেয়েটা ভীষণ মিষ্টি, আমার তো খুব পছন্দ হয়েছে মেয়েটাকে। তোর মা এটা একটা ভালো কাজ করেছে বুঝলি? সোহাইবের ও বেশ পছন্দ হবে দেখবি। সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে আমরা খুব ভালো করে চিনি। নিপুণের সন্দেহ ভুল হওয়ায় সে লম্বা একটা শ্বাস ফেলল। আল্লাহর কাছে শুকরিয়া জানালো মন থেকে। তার বুকের উপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল মুহূর্তেই। না হয় এক্ষুনি পাথরের নিচে চাপা পড়ে তার দম বের হয়ে যেত। সে তো ভেবেছিল আড্ডু ভাইয়ের বিয়ের কথা বলছে, কিন্তু এরা তো সোহেবের বিয়ের কথা বলছে। সোহেবের কথা আসতে নিপুণের টনক নড়ে। সোহেব ভাই তো অর্পা আপুকে ভালোবাসে। এখন কি হবে? আরেক চিন্তা নিপুণের মাথায় ঘুরপাক খেতে লাগলো। তখনই মনে পড়লো অনিমা শিকদারের শেষের কথাটি, যে মেয়েটাকে আমরা খুব ভালো করে চিনি। মনে মনে বলে উঠল, তার মানে আমিও চিনি মেয়েটাকে? সময় ব্যয় না করে দ্রুত অনিমা শিকদারকে প্রশ্ন করা ফেললো, মেয়েটা কে বড় মা? আমিও কি চিনি? হ্যাঁ, অর্পা। বেশ, এতটুকু কথাই ছিল নিপুণের মন শান্ত করার জন্য। অনিমা শিকদারের কথায় সে অবাক হয়েছে বই কি। তার ভাই অর্পাকে পছন্দ করে, আবার অর্পাও তার ভাইকে
পছন্দ করে, পরিবার থেকেও অর্পাকে পছন্দ করেছে ভাইয়ের জন্য। সবটাই কি কাকতালীয়? কোনো ঘোটালা আছে কি? রাতে সবাই খাবার টেবিলে উপস্থিত হয়েছে, যে যার বরাদ্দকৃত চেয়ারে বসা। নিপুণ আছে আড্ডের মুখোমুখি, চোরা নজরে আড্ডের দিকে তাকাতে গিয়ে কয়েকবার ধরা খেয়ে ফেলেছে আড্ডের কাছে। মুহূর্তে আসামির মতো চোখ নামিয়ে ফেলেছে নিপুণ। যতবার আড্ডার দিকে তাকিয়েছিল ততবার আড্ড কেমন জানি ভুরুকুচকে তাকিয়েছিল তার দিকে। তাকানোটা নিতান্তই উদ্ভট লাগলো নিপুণের কাছে। বিড়বিড় করে বলে উঠল, এমন করে কে তাকায় ভাই? মানুষ যে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকাতে পারে এই প্রথম দেখলাম। এত সব ভাবনা চিন্তার মাঝে নিপুণের মনের কোনো এক কোণা থেকে কে একজন চিৎকার করে বলে উঠল, তুই ভারী নির্লজ্জ নিপুণ। আদ্র ভাই সামনে থাকলে তুই সব কথা ভুলে যাস। আজকে সকালে গাড়িতে কি হয়েছিল অমনি তা ভুলে গেলি? কতবার তুই রুদ্র ভাইয়ের দিকে তাকিয়েছিস? কোনো খবর আছে তোর? সেলফ রেসপেক্ট বলে কিছু আছে কি তোর, নাকি সেটাও নেই? সত্যি তো কতবার তাকিয়েছি আমি। সকালে তো আমায় খুব বকেছে, কই একবার তো যেয়ে যেয়ে কথা বলতে আসেনি। আর আমি কি না নির্লজ্জের মতো এতবার করে তার দিকে তাকাচ্ছি? আসলেই কি কোনো সেলফ রেসপেক্ট নেই আমার? নিজের মনকে যত সম্ভব সংযত করলেও নিপুণ না, আর একেবারের জন্য তাকাবে না সে, কোনো ক্রমেই না। দরকার পড়লে চোখগুলোকে বেঁধে রাখবে এখন প্লেটের সাথে। নিপুণ, কিছুদিন পর তো তোমার টেস্ট পরীক্ষা। জুনায়েদ শিকদারের কথায় নিপুণ ভাবনার সমাপ্তি ঘটে। শরীর কাঁপন দিয়ে ওঠে তার, ভাবনা ভঙ্গ হয়। তড়িঘড়ি করে জিজ্ঞেস করে, জি জি আপু। বললাম আর কিছুদিন পর তো তোমার টেস্ট পরীক্ষা, প্রস্তুতি কেমন? জি আবু, ভালো। নিপুণ আর কোনো কথা বলল না, চুপ করে খাওয়াই মনোযোগ দিল। তার পাশ থেকে সোহেব নিপুণকে খোঁচা মেরে বলে উঠল, কি ঘোড়ার ডিম পরীক্ষা দিবি তুই? সারাদিন তো টাই করে ঘুরিস। আরেকটু হেসে সোহেব বলে, তোকে দেখে একটা ছড়ার লাইন মনে পড়লো, খাই দাই গাই তাই রে নাই রে না, তুই A+ পাবি তোরে নিপুণ। নিপুণ বিরক্তিতে সোহেবের দিকে তাকালো। সোহেবের চোখে মুখে খুশির ঝলক, তবে সে ঝলক বেশিক্ষণ স্থায়ী হলো না। জুবাইর শিকদার সোহেবকে উদ্দেশ্য করে বলল, তুমি ওকে অযথাই এমন করে বলছো সোহেব, ও যথেষ্ট পড়ালেখা করে, না হলে এর আগের পরীক্ষা এত ভালো করলো কি করে? আর তাছাড়া একটা A+ দিয়ে কি হবে? আসল কথা হচ্ছে ভালো মানুষ হওয়া, সেটা হলেই হবে। A+ তো একটা সার্টিফিকেট মাত্র। এই দেখো, আমি HSC-তে ফার্স্ট ডিভিশন পাইনি, তাতে কি হয়েছে? কিছুই হয়নি। সৎ থাকাটা হচ্ছে মুখ্য। নিপুণের দিকে তাকিয়ে তিনি আবার বললেন, তুই ভালো করে পরীক্ষা দিবি, নিজের যোগ্যতায় পরীক্ষা দিবি। তোর যা রেজাল্ট হবে তাতেই আমরা সন্তুষ্ট হব। তুই এক্সট্রা কোনো টেনশন নিস না। দুই ভাইয়ের কথা শুনে জুনায়েদ শিকদার কি বলবে তা ভুলে গেল। এর মধ্যে আড্ডের গম্ভীর আওয়াজে বলল, তোমরা ওকে এত তোল্লাই দিও না, এরপর দেখবে খাতায় 5 নম্বর তুলে বেরিয়ে আসবে, পারলেও লিখবে না। আড্ডের কথা একই শিকদার সায় জানালো। তিনিও আড্ডের তালে তাল ফেলল। নিপুণ ভীষণ বিরক্ত হয় তার মায়ের উপরে। এটা কি তার মা নাকি আড্ডের মা সে কিছুতেই বুঝতেই পারে না। মাঝে মাঝে তো মনে হয় সোহেবের কথাই সঠিক, যে তাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে। আর 1 মিনিটও সময় ব্যয় করলো না নিপুণ। খাবারগুলো গপাগপ পেটে চালান করে দিল। হাজার সাদাসাদির পরও আর খাবার নিল না পাতে। বেসিং থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই আড্ডের চোখে চোখ পড়ল তার। মুহূর্তেই মুখ বেঁকিয়ে ভেঙচি ঘটল সে। পা বাড়ালো উপরের দিকে, আবার পেছনের দিকে ফিরলে সে হয়তো দেখতে পেত আড্ডের মুচকি হাসিটা। কি নিদারুণ সেই হাসি! কেউ দেখতে পেল না সেই হাসি। অদৃশ্য হয়ে গেল সকলের কাছে। সবার খাওয়া শেষ হয়েছে, কেউ উপরে চলে গেছে, কেউ বা এখনো বসে আছে সোফায়। জুনায়েদ শিকদার উসখুস করছে কিছু কথা বলার জন্য। জুবাইর শিকদার বেশ বুঝতে পারছে তার ভাই কিছু বলতে চায় তাকে। কিছু কি বলতে চাও তুমি জুনায়েদ? জুনায়েদ শিকদার গলাটা একটু ছেড়ে নেয়, তারপর বলে ওঠে, চা খাবে তোমরা? চা খেতে বলি। জুনায়েদ শিকদার অনিমা শিকদারকে ডেকে 3 কাপ চা নিয়ে যেতে বলেন। তারপর আবার জুনায়েদ শিকদারের দিকে তাকিয়ে বলেন, এবার বলো কি বলবে? জুনায়েদ শিকদার এখানে উসখুস করছে দেখে জয়নাল শিকদার হেসে ফেলল। ঠিক তখনই জুনায়েদ শিকদার প্রশ্ন করল, কি হলো, তুমি হাসলে কেন? জয়নাল শিকদার কোন রকম হাসি আটকিয়ে বলে উঠল, তোমায় দেখে পুরনো একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? এই যে
তুমি বাবার পায়ে পড়েছিলে না বিয়ে করার জন্য, সেই কথাটা। যেদিনও তোমাকে এমন চেহারায় দেখেছি, আজও তুমি এমন চেহারা করে রেখেছ। জয়নাল শিকদারের এমন কথায় জুবায়ের শিকদার হেসে ফেলে, মনে মনে বলে ওঠে, আমার ভাইয়েদের কাছে আমার কথার এখনো কত দাম। কিছু বলবে তার জন্য এত চিন্তা ভাবনা? একা আমার ছেলে আর এক আমার বউ, যাদের কাছে আমার কোনো দামই নেই। আকি শিকদার এসে চায়ের কাপ নিয়ে যায়। জয়নাল শিকদারের কথা সে শুনেছে। জয়নাল শিকদারের কথার প্রেক্ষিতে আকি শিকদার বলে ওঠে, আপনার কথা ঠিক, উনি বিয়ের কথাই বলবে। আকি শিকদারের এমন কথায় জুনায়েদ শিকদার ও জয়নাল শিকদার চমকে ওঠে। জয়নাল শিকদারের বিস্মিত গলায় বলে ওঠে, তুমি কি আবার বিয়ে করবে ভাইয়া? জয়নাল শিকদারের এমন প্রশ্নে জুনায়েদ শিকদার হতভম্ব হয়ে যায়। আকি শিকদারও বেশ লজ্জা পেয়েছে, অতি দ্রুত কেটে পড়ে সেখান থেকে। জুনায়েদ শিকদার জুবায়ের শিকদার আর জয়নাল শিকদারের দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়ে। না না, তোমরা ভুল ভাবছো, আমার বিয়ে না, আমি তো সোয়াইবের বিয়ের কথা বলতে যাচ্ছিলাম। তিনি একটু থেমে আবার বলে ওঠেন, একটা মেয়ে পছন্দ করেছে আখি, আমাকে বলেছে সামনে শুক্রবার দেখতে যেতে চায়। যদি তোমরা রাজি থাকো তাহলে যাবে, আর না হলে বাদ। অনেক জুনিয়র বিনয় করে কথাটা তিনি শেষ পর্যন্ত করলেন। তখনই জুবায়ের শিকদার বলে উঠল, এই কথা বলার জন্য তুমি বারবার 1 ঘন্টা লাগিয়েছ? মেয়েটার নাম কি? বাবা কি করে, কিছু জানো তো নাকি? জুনায়েদ শিকদার ভাইয়ের কথা একটু ভরসা পেলেন। মেয়েটার বাবা নেই, মা আছে, ছোট ভাই আছে, মেয়েটাই বড়। মেয়েটার নাম অর্পা। জয়নাল শিকদার চমকালেন। ইভান আর ইভাকে পড়ায় যে অর্পা, রাসেলের বড় বোন? সেই অর্পাই। জয়নাল শিকদার বলে উঠল, মেয়েটা খুব ভালো পড়ায়, বেশ চমৎকারও বটে, আচার ব্যবহারও বেশ নম্র, সোহাইবের সাথেও বেশ ভালো মানাবে। জুবায়ের শিকদার ভাইয়ের কথায় সহমত প্রকাশ করলেন। তাহলে সামনের শুক্রবারে আমরা বের হব, এটাই ফাইনাল। জুনায়েদ শিকদার ভাইয়ের কথায় একটু ভরসা পেল। তার আরও কিছু কথা বলে যে যার ঘরে চলে গেল। রাত প্রায় 12টা, নিপুণ এখনো জেগে আছে, তার চোখে ঘুম নেই। এখন আটের কথাই ভাবছে মনে মনে। একটু আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে সে, তেমন কিছুই লিখেনি, শুধু লিখেছে, তোমার ভালোবাসা ছাড়া এই হৃদয় শূন্য, তুমি ছাড়া আমার এই মন শূন্য, তোমাকে ছাড়া আমার এই জীবন শূন্য, তোমায় ফিরে পেলেই হব আমি পূর্ণ। কথাগুলো ভাবার মাঝেই তার দরজায় কেউ খটখট করে ঠান্ডা ধাক্কা মারল। লাফিয়ে উঠল সে। এখন এত রাতে আবার কে আসলো? খাট থেকে নেমে গিয়ে দ্রুত দরজা খুলল। এই মুহূর্তে সামনে দাঁড়ানো মানুষটাকে সে দেখে সে চমকে উঠল। সময় ব্যয় না করে ভেতরে প্রবেশ করে আদ্র দরজা লাগিয়ে দেয়। নিপুণ এখনো অবশ্যই দাঁড়িয়ে আছে। আদ্র তার বলিষ্ঠ হাতে দরজাটা আটকে দিয়ে নিপুণের খাটের দিকে অগ্রসর হলো। খাটের উপরে পাতলা কম্বলটা অগোছালো ভঙ্গিতে পড়ে আছে। কম্বলের কোণা খাটের নিচে মাঝখানে ছুঁয়েছে। আদ্র আলতো হাতে কম্বলটা তুলে খাটের একপাশে ফেললো, তারপর সে খালি স্থানে বসে পড়ল। এই পাশ ফিরে বসে আদ্র পুরো ঘরটাতে তার দৃষ্টি বোলালো। খুবই অগোছালো ভঙ্গিতে জিনিসপত্র এপাশ ওপাশ পড়ে আছে। আদ্র অগোছালো লোক কিছু উপেক্ষা করে নিপুণের দিকে তাকালো। নিপুণ এখনো দরজার সামনে পাথরের দাঁড়িতে আছে। একটু আগে কি হয়েছে তাই ইয়াদ করতে ব্যস্ত সে। তখনই আদ্রের কণ্ঠ তার কানে ভেসে আসে, ভালোই কবিতা লিখিস তুই, প্রেমের কবিতা। একটুখানি হাসলো আদ্র, তবে সে হাসি তার চোখ ছুঁতে পারেনি, শুধু ঠোঁটখানা একটু আলগা হলো বোধহয়। নিপুণ সামনের দিকে এগিয়ে আসলো। আদ্রের একটুখানি কাছে চলে আসে সে। 3 হাতের দূরত্ব বজায় রেখে দাঁড়ালো আদ্রের মুখোমুখি। তবে আদ্রের কথায় কোনো উত্তর দিল না সে। তার এই চুপ থাকা দেখে আদ্র আবার বলে উঠল, চুপ থাকা আমার সহ্য হয় না নিপুণ। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিয়েছিস কেন? রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছিস? এত বিরহ তোর মনে? তোকে একটু কষ্ট দিয়েছি বলে বিরহের স্ট্যাটাস দিতে হবে? একবারও ভাবলি না ফেসবুকে তোর সাথে কারা কারা অ্যাড আছে? ফ্রেন্ড লিস্টে সবাই এই লেখাটা দেখতে পাবে, তখন কি হবে? নিপুণ এবার হুক করে কেঁদে উঠল। চোখের জলগুলো আর বাদ মানল না। বেড়িবাঁধ ভেঙে বেরিয়ে গেল চোখের কোটর থেকে। অবাধ্য ধারার ন্যায় বইতে লাগলো যেন একটা প্রবাহমান নদী।
কান্নার মাঝে হেসকে উঠতেও সময় লাগলো না তার। আদ্র উঠে গিয়ে টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি এনে নিপুণের সামনে ধরলো। নিপুণ ডান হাতে পানির গ্লাসটা নিয়ে খাটের উপরে বসলো। হেসকি তুলতে তুলতে পুরোটা পানি শেষ করলো। তারপরও হেসকি কমলো না তার। হেসকিতে হেসকিতে বলে উঠল, আপনি খুব খারাপ আদ্র ভাই, আমাকে একটু ভালোবাসেন না আপনি। আপনি দয়া মায়াহীন। আদ্র হাঁটু গেড়ে বসলো নিপুণের সামনে। শীতল কণ্ঠ বলে উঠল, আচ্ছা, আমি তোকে ভালোবাসি না? তাহলে কে ভালোবাসে তোকে? নিপুণ নিচের দিকে তাকিয়ে উত্তর দিল, জানি না, তবে আপনি আমাকে একটু ভালোবাসেন না। আপনি আমাকে শুধু বকেন, মারেনও, সরিও বলেন না। আদ্র নিপুণের এমন বাচ্চাদের মতো কথাই হেসে দেয়, ঠোঁট আলগা করে হাসে। নিপুণ তাকিয়ে থাকে সে হাসির দিকে। এই হাসি যে কেউর মনে দাগ কাটতে পারে না। আদ্রের এই হাসির প্রভাবে তার চোখগুলো হেসে ওঠে। নিপুণ অবাক হয় সে হাসিতে। আদ্র ভাই কিভাবে হাসতে সে কখনো দেখেনি, এজন্য এক অষ্টম আশ্চর্য। আদ্র আলতো করে নিপুণের হাত ধরল। পরপরই তার শীতল কণ্ঠ বলে উঠল, আমি বুঝি তোকে সরি বলে এখন আমার ভালোবাসা প্রমাণ করব? তাহলে তোর ভাবনা ভুল। আমি তোকে সরি বলবো না। আর রইল তোকে ভালোবাসার কথা, তাহলে শুনে রাখ, তোর জন্মের পর থেকে আমি তোকে ভালোবাসি। আদ্র একটু দেখে নিপুণকে জিজ্ঞাসা করলো, তোর কত বছর বলতো? হঠাৎ আদ্রের এমন প্রশ্নে নিপুণ বেশ বিপাকে পড়ে যায়। আমতা আমতা করে বলে ওঠে, 19 বছর। নিপুণের কথায় আদ্র হেসে বলে ওঠে, 19 বছর 3 মাস 15 দিন। তুই যদি বলতে চাস আমি তোকে ভালোবাসি কি না, তাহলে শোন, 1 বছরে 365 দিন হয়। 365 দিনে 8460 ঘন্টা। 8460 ঘন্টায় 5,25,600 মিনিট। 5,25,600 মিনিটে 31,53,600 সেকেন্ড। সব সময়, এভরি টাইম, এভরি ডে, এভরি নাইট আমি তোকে ভালোবাসি। ঘড়ির কাঁটার প্রতিটা সেকেন্ডের মতো আমি তোকে ভালোবাসি, বেসেছি এবং বাসবো। এখন যদি বলি এই 19 বছরে আমি তোকে ঠিক কতটুকু ভালোবেসেছি বলতে পারবি? প্রতিটা সেকেন্ড তোর নামে কেটেছে, বলতে পারবি তুই? আচ্ছা বাদ দে, তুই শুধু এইটা বল, এই 19 বছরে কত সেকেন্ড হয়েছে? আদ্রের এমন কথায় নিপুণ শুধু অবাক হয়ে আদ্রকে দেখেছে। আদ্র শেষের কথাটি শেষ হওয়ার সাথে সাথে এক লাফে পড়ার টেবিলের সামনে চলে গেল নিপুণ। হাতে হিসাব যন্ত্রটা নিয়ে হিসাবে ব্যস্ত হলো, কিন্তু সে ফলাফল বলার আগে আদ্রের কণ্ঠ ভেসে আসলো, 5,99,18,400 সেকেন্ড। নিপুণ একবার নিচের হিসাব যন্ত্রণার দিকে তাকালো। হিসাব যন্ত্রটার মধ্যে ভেসে আসছে একটা 8 অক্ষরের একটা সংখ্যা। আদ্র এখনো নিপুণের দিকে তাকিয়ে আছে। শীতল চাহনি তার। নিপুণের দৃষ্টিও আদ্রের দিকে সীমাবদ্ধ, চোখগুলো স্থির। আর সেখানটায় দাঁড়িয়ে থাকতে পারলো না নিপুণ। সেখান থেকে দৌড়ে এসে ঝাপটে ধরলো আদ্রকে। তার সব রাগ উবে গেল কিছুক্ষণের মধ্যে। সব লাজ লজ্জা ভুলে আমাকে জাপটে ধরে রইল। কতক্ষণ ধরে রইল তার আর খেয়াল নেই। হয়তো 5 মিনিট, হয়তো বা 10 মিনিট, হয়তো বা 30 মিনিট, বুঝতে পারলো না নিপুণ। আর কখনো যাতে আমার সাথে এমন ঘাড়তের আমি না দেখি। রাগ করলে করবি, কিন্তু কথা বন্ধ করলে কিন্তু আমি আর এত সুন্দর করে কথা বলতে আসবো না। সে সময় আর রাগ ভাঙানোর জন্য আর্দ্র ভাই থাকবে না। নিপুণ আদ্রের মতো হাত ধরলো, এক গভীর শ্বাস নিয়ে বলে উঠল, আদ্র ভাই, সরি, আর কখনো আপনার উপর রাগ করব না। এই আমি প্রতিজ্ঞা করছি, যদি ভুলেও কখনো রাগ করি তবু কথা বলা বন্ধ করব না। আই প্রমিস। আমি সবসময় আপনার পাশে থাকব। যত কঠিন সময়ই হোক না কেন, আপনার সঙ্গটাই আমার সবচেয়ে বড় শক্তি। যত যাই হোক, আপনি শুধু আমার পাশে থাকবেন। নিপুণের কথায় আদ্র নিপুণের কপালে চুমু দেখে দেয়। এটা আদ্রের প্রথম ছোঁয়া নয়, তাও নিপুণের মনের সমুদ্রের এক উত্তাল এক ঢেউ বয়ে যায়। পুরো শরীর জুড়ে হিমশীতল হাওয়ার পরশ লাগে। আদ্র ধীরে ধীরে নিপুণের কানের কাছে মুখ নিয়ে আসে। নিপুণের হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে। আদ্রের উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে নিপুণ চোখজোড়া আলতো করে বন্ধ করে ফেলে। সেই মুহূর্তে নিপুণের মনে যেন পুরো পৃথিবী থেমে গেছে, আর শুধু তাদের দুজনের অস্তিত্বই বাকি। আদ্র নিপুণের এমন কার্যকলাপ দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে উঠল, সুন্দর করে ঘরটা পরিষ্কার করে নিস, অনেক অগোছালো হয়ে আছে। আর স্ট্যাটাসটা ডিলিট করে দিস। এতক্ষণে নিপুণের ধ্যান ছুটে যায়। ক্লান্ত চোখ খুঁজে আদ্রের দিকে তাকায়। তাকিয়ে আবার লজ্জায় পড়ে যায় নিপুণ।
ইস, সে এতক্ষণ ধরে কি ভাবছিল? আদ্র ভাই কি কিছু বুঝতে পেরেছে? না হলে আদ্র ভাই এমন হাসছে কেন? কথাগুলো ভাবার মাঝে আদ্র ও নিপুণের কপালে টোকা মারে। সেকেন্ডের মধ্যে উঠে দাঁড়ায়, শীতল কণ্ঠে বলে ওঠে, কাল ঘর একদম পারফেক্ট করে পরিষ্কার করে রাখবি। এখন ঘুমা, আর এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ায় মনোযোগ দে। কথাগুলো বলার কিছুক্ষণের মধ্যে আদ্র নিমেষেই দরজা খুলে বেরিয়ে গেল। একবারও পিছন ফিরে তাকালো না। নিপুণ এখনো সেদিকে তাকিয়ে আছে, মনে মনে বলে উঠল, পড়ায় মনোযোগ বসাবো কি করে আদ্র ভাই? আমার মনোযোগ তো সব আপনি আপনার সাথে করে নিয়ে গেছেন। এই কয়েকদিন আর পড়ায় মনোযোগ বসবে না। কেমন করে বসবে? আপনি আছেন, মনোযোগ যাবে কোথায়? সোহেব সকালে বেশ পরিপাটি হয়েই নেমেছিল নাস্তার জন্য। আজ তার একটু দেরি হয়েছে বটে। সে ভেবেছিল আজ সবাই বুঝি চলে গেছে, কিন্তু নিচে নেমে দেখে অন্য এক দৃশ্য। আজকের দিনটি অন্য দিনের মতো নয়। বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও আজ শিকদার বাড়ির কেউ অফিসে যায়নি। সবচেয়ে বড় কথা, আজ আদ্র অফিসে যায়নি। এটা যেন সোহেবের কাছে এক চরম আশ্চর্যের বিষয়। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, তা আদ্রের অফিস মিস হবে না। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগলো সোহেবের কাছে। জিজ্ঞাসু দৃষ্টিতে টেবিলে এসে বসলো। বেশ কৌতূহলী হয়ে আদ্রের দিকে প্রশ্ন ছুড়ে দিল, ভাই আজকে তুমি অফিসে যাবে না? আদ্র খাবার প্লেট থেকে দৃষ্টি সরিয়ে সোহেবের দিকে তাকালো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, না। আদ্রের বিভিন্ন কাজ থাকতে পারে, হয়তো যাবে না। সোহেব এত ঘাটালো না ব্যাপারটা নিয়ে। সে খেতে খেতেই বলে উঠল, তাহলে তুমি আজকে বাড়িতে থাকো, আমি আর ছোট চাচু মিলে আজকে অফিস সামলে নেব। আজকে কেউই অফিস যাবে না, তুই চাইলে অফিসে গিয়ে ঘুরে আসতে পারিস। আদ্রের স্বাভাবিক কণ্ঠ, তবে নিত্যদিনের মতো সে কণ্ঠ শোনা গেল না। সোহেব বেশ অবাক হলো। আজ কেউই অফিসে যাবে না, কিন্তু কেন? কিছু জিজ্ঞেস করবে তার আগে সিঁড়ি দিয়ে নিপুণকে লাফিয়ে আসতে দেখা গেল। পেছনে আছে ইভা আর ইভান। নিপুণের পেছনে সজোরে ছুটছে তারা। উদ্দেশ্য কে আগে রিমোটটা পায়। নিপুণ দৌড়ে এসে আগে আগে টিভির রিমোটটা হাতে নিল। ধরম করে লাফিয়ে বসলো সোফায়। আনন্দে চেঁচিয়ে বলতে লাগলো, ইয়েস, আমি পেয়েছি রিমোট। কথাগুলো বলতে বলতে নিপুণ হাত পা ছড়ালো। আর কোনো দিকে খেয়াল করলো না সে। সোহেব এতক্ষণ যাবৎ তাদের এই কার্যকলাপগুলো দেখছিল। খাবার টেবিল থেকে ডাক ছেড়ে নিপুণের উদ্দেশ্যে, এটা বাড়ি নাকি অন্য কিছু? এইভাবে ছুটছিলি কেন তোরা? আর সোফার উপরে উঠে এমন করছিলি কেন? কথাগুলো বেশ তেজ নিয়ে বলল সোহেব। নিপুণ সোহেবের আওয়াজ পেয়ে চোখ ঘুরিয়ে টেবিলের দিকে তাকালো। সোহেবের পাশে আদ্রকেও দেখলো। প্রথমে সোহেবের এমন তেজ দেখানো কথায় ভয় পেলেও আর আদ্র ভাইকে দেখে আজ আর ভয় পেল না। পাবেই বা কেন? আদ্র ভাই আছে সামনে। সোহেবের ঘাড়ে কয়টা মাথা আদ্র ভাইয়ের সামনে এসে নিপুণকে মারবে। নিপুণ ভয় না পেলেও ইভা আর ইভান বেশ ভয় পেল। চোখগুলো নামিয়ে নিল তারা। সোহেব এতক্ষণে টেবিল ছেড়ে সোফার সামনে এসে দাঁড়িয়েছে। ইভা আর ইভান গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে একদিকে। সোহেব তাদের উদ্দেশ্য করে বলল, কি কারণে ছোটা হচ্ছিল? আর তোমরা স্কুলে যাওনি কেন আজকে? ইভা ভীতু কণ্ঠে বলে উঠল, যে আগে রিমোট পাবে সে টিভি কন্ট্রোল করতে পারবে, তাই আমরা রেস করেছিলাম আগের রিমোট পাওয়ার জন্য। চোখের দৃষ্টিটা একবার সোহেবের দিকে উঠিয়ে মুহূর্তে আবার তা নামিয়ে নিল ইভা। আর কোনো কথা বলল না সে। সোহেব আবার প্রশ্ন করলো, তাহলে স্কুলে যাওনি কেন? সোহেবের পাশ থেকে এবার নিপুণ বলে উঠল, ভাইয়া তুমি ওদের এইভাবে ভয় দেখাতে পারো না। এভাবে ভয় দেখাচ্ছ কেন? তুমি ছোট বলে তুমি ওদের এইভাবে ভয় দেখাবে? আমি ভয় দেখাচ্ছি না। সোহেব কিছুক্ষণ নিপুণের দিকে তাকিয়ে আবার বলে উঠল, আচ্ছা ওয়েট, তুইও তো দেখি কলেজ যাসনি কেন? সোহেবের কথায় নিপুণ ভুরু কুচকে তাকালো। তার ভাইকে বেশ ভালো করে পরখ করে তাচ্ছিল্য কণ্ঠে বলে উঠল, তুমি আবার অফিসের ফর্মাল ড্রেস পরে সংসেজে আসছো কেন? কোথাও বেরোচ্ছ নাকি? জানো না আজ আমরা সবাই একসাথে শপিং মলে যাব? যেখানে যাও তাড়াতাড়ি চলে এসো। নিপুণের এহনো কথায় সোহেব বেশ চমকালো। শপিং মলে যাবে মনে মনে বলে উঠল। কই, আমাকে তো কেউ কিছু বলেনি। কিছুক্ষণের মাঝে টিভির রিমোটটা নিপুণের হাত থেকে কেড়ে নিল সোহেব। চোখ রাঙিয়ে বলল, এখান থেকে নিজের ঘরে যা, আমি টিভিতে গুরুত্বপূর্ণ জিনিস দেখব। নিপুণ মুখ বাঁকানি দিল একটা। ইভা আর ইভানকে উদ্দেশ্য করে বলল, চল এখান থেকে, আমরা উপরে গিয়ে লুডো খেলবো। আবার সোহেবের দিকে তাকিয়ে বলল, আমরা টিভি দেখতে এলে কিছু কিছু মানুষের আবার চুলকানি উঠে যায়, চল আমার সাথে। কথাটা বলে সোহেবকে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে চলে গেল। তবে কিছুটা গিয়ে আবার ফিরে এলো। আদ্রকে উদ্দেশ্য করে বলে উঠল, আজও ভাই শপিং মল যাওয়ার সময় আমি কিন্তু আপনার সাথে যাব।
আর গাড়িতে করে যাব না, বাইকে করে যাব। কথাটা বলে এর 1 মিনিটও সময় নষ্ট করলো না, এমনকি আদ্রের কোনো কথা শোনার প্রয়োজন মনে করলো না। ছুটে গেল উপরের দিকে। আদ্রে এবার টেবিল থেকে সোফায় গিয়ে বসলো। তবে সোহেব এখনো দাঁড়িয়ে আছে। কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আদ্রের সামনে এসে বলে উঠল, আমরা হঠাৎ করে কোনো শপিং করতে যাচ্ছি? কোনো অনুষ্ঠান আছে নাকি? কি অনুষ্ঠান? আমি জানি না। আমি জানি না। আদ্রের এমন কথাখানা সোহেবের মোটো পছন্দ হলো না। সে বিশ্বাসই করতে পারলো না যে আদ্র জানে না, এটা সম্ভবই না। তাও সে কোনো কথা বাড়ালো না, চুপচাপ চলে গেল নিজের রুমের দিকে। আদ্র তাকালো সোহেবের দিকে, কিছু একটা ভেবে ঠোঁট দুটো একটু প্রশস্ত হলো। মুস্কি হেসে উঠল সে। আমার সাথে কথা না বলে ছেলেপক্ষের লোকদেরকে বাড়িতে আসার কথা তুমি কিভাবে বলতে পারলে? একবারও আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করোনি? আমি তো বলেছি আমি কাউকে পছন্দ করি। দেখ অর্পা, তোর এই কথা আমি 1000 বার শুনেছি তোর থেকে। বলেছি কাউকে ভালোবাসলে তার সাথে পরিচয় করিয়ে দে, কিন্তু তুই তার নামও বলিসনি। পরিচয় করানো তো দূরের কথা। আর এই সম্বন্ধটা ভালো ভালো পরিবার, ছেলেদের নিজস্ব ব্যবসা আছে। আর সবচেয়ে বড় কথা, ছেলের সম্পর্কে আলাদা কোনো খবর নেওয়া লাগবে না। রাসেলের পরিচিত, সেও বলেছে ছেলে খুবই ভালো, তাই আমিও রাজি হয়ে গেছি। একশ্বাসে কথাগুলো বলে থামলেন হাসিনা বেগম। অর্পা এখনো স্তব্ধ নয়নে তাকিয়ে আছে তার মায়ের দিকে। হাসিনা বেগমও তার দৃষ্টি বুঝতে পারল। তিনি তাও তার এই কঠিন মন নরম করল না, নিজের কঠিনত্ব বজায় রেখেই বলল, দেখতে আসলেই বিয়ে হয়ে যাবে না তোমার। আমাদের তাদের পছন্দ হতে হবে, তাদের আমাদের পছন্দ হতে হবে। বিয়ে কোনো ছেলে খেলা নয়, তুমি চিন্তা করো না। তোমার জীবন নষ্ট করার মতো আমরা কিছুই করব না। মা সন্তানের ভালোর জন্যই সব করে। তুমি শুধু ছেলের সামনে যেও। অর্পার রাগে কষ্টে চোখ থেকে জল বেরিয়ে আসতে চাইলো। আর কোনো কথা বাড়ালো না তার মায়ের সাথে। শরীরটাকে টেনে নিয়ে গিয়ে নিজের ঘরে দরজা লাগিয়ে দিল। সবকিছু বিরক্ত লাগছে তার। মায়ের কথার উপরে কিছু বলতেও পারছে না, বলবে কেমন করে? বাবা মারা যাওয়ার পর তো মা কত কষ্ট করে তাদের 2 ভাই বোনকে মানুষ করেছে। এখন এই মানুষটার বিরুদ্ধে কিভাবে কথা বলবে? নিজের সব কষ্টগুলো শরীরের মধ্যে নিয়েই বিছানায় শুয়ে পড়ল। মোবাইলটা বাজছে, আবার কেটে যাচ্ছে। এই পর্যন্ত 6-7টা কল চলে এসেছে। অনবরত বেজে চলেছে তার মোবাইলখানা। সে জানে কে কল করেছে, ধরবে না সে। ধরে কি বলবে? আমায় কাল ছেলেপক্ষ দেখতে আসবে, এমন কথা কিভাবে বলবে সে? তার থেকে ভালো মোবাইলটা বাজতে থাকুক। দীর্ঘ 20 মিনিট ধরে মোবাইলটা বাজার পর সেটা স্তব্ধ হয়ে গেছে, পড়ে আছে অর্পার পাশে, আর বাজছে না। অর্পা তাকিয়ে থাকলো সে স্তব্ধ হয়ে যাওয়া মোবাইলটার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মোবাইলটার হাতে নিয়ে ফুফিয়ে কেঁদে উঠলো সোয়েব। কি করলো? এতবার কল দেওয়ার পর অর্পা যখন কল ধরলো না, তখন সোয়েবের অবস্থা কেমন হবে? ধরণীতে বিকালের এক শান্তিময় দৃশ্য ছড়িয়ে পড়েছে। সূর্য তখন পশ্চিম আকাশের দিকে হেলে যাচ্ছে। তখনই রচিত হয় আকাশের এক মনোরম দৃশ্য। পৃথিবী যেন এক নতুন রূপে সেজে ওঠে সে সময়। আখি শিকদার নিপুণকে কয়েকবার তাড়া দিয়ে গেছে তৈরি হওয়ার জন্য, তবে সেই তাড়াকে নিপুণ বেশ দক্ষতার সাথে অগ্রাহ্য করেছে। তার মতে যাবে তো আদ্র ভাইয়ের সাথে, তাহলে এত তাড়াহুড়ার কি আছে? আর তাছাড়া তৈরি হতে আর কতক্ষণ সময়ই বা লাগবে? কচ্ছপের গতিতে উঠে ক্লোজেট থেকে একখানা সাদা সালোয়ার কামিজ নামালো। ফ্রেশ হওয়ার জন্য সেগুলো নিয়েই ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে দাঁড়ায় নিপুণ। ভালো করে পর্যবেক্ষণ করে নিজেকে। চুলগুলো কাঠি দিয়ে আটকে মুখে সানস্ক্রিন লাগিয়ে নেয়। তার কাছে কোথাও যাওয়াটা যেমন আনন্দের, ঠিক তেমনি সাজগোজ করাটাও তেমন অপছন্দের। মুখে আরও কিছু প্রসাধনী লাগিয়ে নিজেকে পরিপাটি করে নিলে এবার পালা লিপস্টিক লাগানোর। সাদা রঙের সাথে সবচেয়ে হালকা কালার লিপস্টিকটা সে পছন্দ করলো। সব সাজ শেষ করে আয়নায় আবার সে নিজেকে পরীক্ষা করলো। বেশ কিছুক্ষণ পরীক্ষা চালিয়ে নিজেকে বেশ চমৎকারী মনে হলো নিপুণের কাছে। তবে কিছু একটার অভাব মনে হচ্ছে, বুঝতে পারলো না সে। বেশ কিছুক্ষণ সময় পার হলো, কিন্তু নিপুণ নিচে আসলো না। আখি শিকদার বেশ চটেছেন। অনিমা শিকদার বেশ কৌশলে তাকে শান্ত করে রেখেছেন। সোহেবও বেশ বিরক্ত। এমনিতেই সবার হঠাৎ করে এমন আচরণ তার ভালো লাগছে না। অন্যদিকে অর্পা কেন ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই দিচ্ছে না। সব মিলিয়ে তার এখন অসহ্য লাগছে। হঠাৎ সে রুড়ো কণ্ঠে বলে উঠল, আমি গাড়িতে আছি, তোমাদের হলে চলে এসো। কথাটা বলে 1 সেকেন্ডও সময় নষ্ট করেনি, হনহন করে বেরিয়ে গেছে সে। তবে যাওয়ার সময় আড্রের মুখোমুখি হলো সে। তবে মেজাজ তার এখন তুঙ্গে। আড্রকে পাশ কাটিয়ে চলে গেল গাড়ির দিকে। সোজা গিয়ে উঠেছে আড্রের সাদা রঙের হোন্ডা সিভিক গাড়িটাতে। আজ সে আড্রের গাড়িটাই চালাবে। আড্র গিয়ে ড্রয়িং রুমের অবস্থা পর্যবেক্ষণ করলো। তারপর অনিমা শিকদার জিজ্ঞেস করলো, তোমাদের কি এখনো হয়নি? আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? অনিমা শিকদার কিছু বলবে তার আগে আখি শিকদার বলে উঠল, আমরা তো তৈরি, কিন্তু নিপুণে তো
এখন দেখা নেই। ইভানকে দিয়ে এই পর্যন্ত 4 বার ডাক পাঠিয়েছে, কিন্তু মহারানীর তো কোনো খোঁজ খবরই নেই। তুই একটু দেখে আয় না বাবা, তুই গিয়ে একবার কথা বলে দেখবি, চলে আসবে। আদ্র একবার সিঁড়ির দিকে চাইলো, তারপর অনিমা শিকদারের দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই যাও, গিয়ে সোহাইব যে গাড়িতে আছে ওটাতে উঠে পড়ো, আর ইভানকে ছোট চাচুর গাড়িতে দিও। আদ্রের কথায় কেউ দ্বিরুক্তি করলো না, সবাই চলে গেল ড্রয়িং রুম ছেড়ে, আর আদ্র চলে গেল উপরে সেই কাঙ্ক্ষিত ঘরের দিকে। অনিমা শিকদার, আকি শিকদার আর জেসমিন শিকদার গিয়ে সোহাইব পেয়ে গাড়িতে বসেছে। তাদের 3 জনকে সোহাইব নিয়ে যাবে। ইভা আর ইভানকে পাঠিয়ে দিয়েছে জয়নাল শিকদারের গাড়িতে। তারা 3 ভাই মূলত এক গাড়িতে যাবে। এখন তাদের সাথে যুক্ত হয়েছে ইভা আর ইভান। তাদের গাড়ি ছেড়ে দেওয়া মাত্রই সোহাইব গাড়ি স্টার্ট দিল। পেছন থেকে জেসমিন শিকদার বলে উঠল, কি করছে সোহেব? নিপুণ যাবে তো, ওর জন্য দাঁড়াবে না? সোহাইব গাড়ি থামালো না, ব্যস্ত কণ্ঠে বলে উঠল, চিন্তা করো না চাচি, আদ্র ভাই আছে, তার সাথে চলে আসবে। আদ্রের সাথে চলে আসবে এই কথাটাই ছিল সবার মুখ বন্ধ করার জন্য। সবাই অন্য কথায় ব্যস্ত হয়ে পড়ল। নিপুণ ওড়না ঠিক করতে ব্যস্ত। জামাটা তার ভীষণ পছন্দ হলেও এটার সাথে ওড়নাটা তার ভীষণ অপছন্দের। মনে মনে বিরক্ত সহকারে বলে উঠল, এত সুন্দর জামাটার সাথে তাদের এই শিপন ওড়নাটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল? ওড়নাটা অন্যান্য ওড়না থেকে বেশ বড়, তাই এটা সামলাতে নিপুণকে বেশ বেগ পেতে হচ্ছে। কয়েকটি ব্রোঞ্জ আর পিন দিয়ে বেশ ভালোভাবে আটকে নিয়েছে সে, কিন্তু সে খেয়াল করলে দেখতে পেত দরজায় দাঁড়িয়ে থাকা এক জোড়া চোখ এতক্ষণ তার এই বিরক্ত ভরা মুখ উপভোগ করছিল। আড্ডু ভেতরে এসে খাটের উপরে বসেছে। নিপুণ হঠাৎ আড্ডুকে ভেতরে আসতে দেখে চমকে গেল, সাথে অবাকও হলো বেশ। আড্ডু ভাই কালো প্যান্টের সাথে সাদা রঙের শার্ট পরেছে, হাতাগুলো ফোল্ড করা, রোদ চশমাটা গলায় ঝুলছে। নিপুণের মনে হলো যেন আড্রের এই লুক যে কাউকে ঘায়েল করতে পারে। তার চোখ জোড়া বিস্ময়ে ভরা, কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আদ্র ভাই, আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমিই তো এখন নিচে চলে আসতাম। আদ্র কোনো কথা বলল না, এক দৃষ্টিতে নিপুণের দিকে তাকিয়ে থাকলো। মনে হলো যেন এক মুহূর্তের জন্য নজর সরালে হুড়পড়ি এখান থেকে চলে যাবে। সে এখন এমন এক মানবীর সামনে দাঁড়িয়ে আছে যার মহিমায় সে পদে পদে মুগ্ধ হয়। যদি সে মানবী তার জান চায়, তবে সে বিনা দ্বিধায় তার জান কোরবান করতে প্রস্তুত। তার হৃদয়ে ভালোবাসার এমন গভীরতা রয়েছে যা সকল কিছুর ঊর্ধ্বে। বেশ ভালো ভালো করে নিপুণকে পরীক্ষা করলো আদ্র। তাকে পাশ কাটিয়ে ড্রয়ার থেকে কাজল নামিয়ে এনে তার হাতে দিল। নিপুণ এখনো কি করছে আদ্র ভাই তা দেখতে ব্যস্ত সে। আদ্র কাজলটা নিপুণের হাতে দিয়ে বলে উঠল, তুমি তোমার চোখের পলকে কাজল দাও, আমি তোমার কপালে টিপ দিয়ে দিব রঙিন টিপ। আজ নিপুণকে যেন আদ্র চোখে হারাচ্ছে, কোথাও নিয়ে যেতে ইচ্ছে করছে না আজ। নির্লজ্জ চোখ জোড়া কেবল ঘুরে ফিরে নিপুণের দিকে আবদ্ধ হচ্ছে, যেন তাকে আজ সদ্য ফোটা এক গল্পের ন্যায় লাগছে। একদম সাদা গোলাপ, হ্যাঁ আদ্রের শুভ্র গোলাপ। নিপুণ বেশ কিছুক্ষণ ধরে আদ্রকে পরখ করছে। সে কখন থেকে বাইকে বসে আছে, কিন্তু আদ্র বাইক ছাড়ার নাম নিচ্ছে না। আদ্রের কাঁধের উপর রাখা হাতটা সে একটু দৃঢ় করলো, যতটা না দৃঢ় করলো তার থেকে মৃদু কণ্ঠে আদ্রকে ডেকে ওঠে, আদ্র ভাই, অনেকক্ষণ ধরে বাইকে অপেক্ষা করছে, আপনি কি যাবেন? নিপুণের ডাকে আদ্রের মনোযোগ ভেঙে যায়। চমকে উঠল আদ্র, বিশ্বাষ্ট কণ্ঠে বলল, কিছু বললি তুই? নিপুণ এবার কথা বলার সুযোগ পেয়ে মৃদু কণ্ঠেই বলে উঠল, আদ্র ভাই, আপনি কোন জগতে আছেন বলেন তো? বলছি কি, আপনি কি যাবেন নাকি যাবেন না? এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমরা? এবার তো বাইকটা স্টার্ট দিন। আদ্র নিজের কাছে হতভম্ব হলো বেশ। এতক্ষণ ধরে এখানেই দাঁড়িয়ে আছে সে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সে? যাই হয়ে যাক, নিজের দোষ প্রকাশ করলো না সে। নিজেকে বেশ স্বাভাবিক রেখেই গম্ভীর কণ্ঠে বলল, আমি একটা কাজের কথা ভাবছি, তোর মতো অকর্মা না যে অযুক্তি কিছু ভাববো। তুই তো নাই কাজে বেশ দেরি করলি, এখন যাওয়ার জন্য এত তাড়া? কোন মুখে আমাকে তাড়া দিচ্ছিস তুই? আর মুখে এত কিছু কি মেখেছিস? শ্যাওড়া গাছে সাদা পেতনির মতো লাগছিস। নিপুণ কিছুটা হতাশ হলো আদ্রের এমন কথায়। আদ্র ভাই কোন কথা থেকে কোন কথাই নিয়ে যাচ্ছে। আদ্রের শেষের মন্তব্য অনুসরণ করে নিপুণ বলল, আমাকে কি সত্যি শ্যাওড়া গাছের পেতনির মতো দেখাচ্ছে আদ্র ভাই? নিপুণের এমন কথায় আদ্রের বেশ হাসি পেল। কে বলেছে সে হাসে না? বেশ হাসে। নিপুণের সাথে থাকলে আদ্র বেশ তৃপ্তি করে হাসে, কিন্তু সে হাসি কারো চোখে পড়ে না। এই হাসি যেন এক অদৃশ্য কর্পূর, কেউ দেখার আগে মিলিয়ে যায়। নিপুণও দেখে না সেই হাসি, দেখবেই বা কি করে? আদ্র কি দেখায় সে হাসি? দেখলে হয়তো নিজের জান কুরবান, হয়তো আদ্রতে সে হাসিতে। আদ্র কণ্ঠটা একটু গুমট করলো, ফের বলে উঠল,
নিপুণের মনের আকাশে বেশ করে কালো রঙের মেঘ হানা দিল, যার জন্য একটুখানি সাজলো, একটুখানি নিজেকে তৈরি করলো। সে কি না শেওড়া গাছের পেতনি বলল, এর থেকে কষ্টের আর কি হতে পারে। আদ্রের কাঁধের উপর থেকে নিপুণের হাতটা আলগা হতে লাগলো। ঠিক তখনই আদ্রের তার মোটা কণ্ঠে মৃদু গর্জনে বলে উঠল, খবরদার কাছ থেকে হাত সরিয়েছিস তো, শক্ত করে ধরে রাখ, আর তোর এই ঝুলন্ত জামা কাপড়গুলোকে সামলে ধর, পেঁচিয়ে যাবে চাকার সাথে। আদ্রের এমন কথায় নিপুণের বেশ রাগ লাগলো। মনে মনে কিছু কটুবাক্য শুনিয়ে দিল আদ্রকে। নিপুণ শক্ত করে আদ্রের কাজ চেপে ধরা মাত্র আদ্র তার বাইক স্টার্ট দেয়। সমতল গতিতে বাইক চলতে শুরু করেছে। এই পিচঢালা রাস্তায় চলেছে সেই কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার উদ্দেশ্য। আদ্রের সাথে যেমনই ঝগড়া হোক না কেন, নিপুণের এখন আদ্রের কাঁধে হাত রেখে বাইক চড়তে বেশ লাগছে। চারদিকে কোলাহল তেমন নেই, খানিকটা নীরব রাস্তাঘাট। নিপুণের এখন উত্তম কুমারের অভিনীত একটি গান গাইতে ইচ্ছা করছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নিপুণের এই আকাশ কুসুম ভাবনার মাঝে আদ্র শপিং মলের সামনে এসে বাইক থামালো। হঠাৎ করে বাইক থামায় নিপুণ বেশ চমকালো। ভালো করে চারপাশে পর্যবেক্ষণ করে দেখলো তারা এখন শপিং মলের সামনে আছে। ব্যাস, আর কিছু বলার জোগাড় পেল না সে। আদ্র পার্কিং লটেই তার বাইক দাঁড় করিয়েছে। আজ নিপুণকে সে এক মুহূর্তের জন্যও একা ছাড়বে না। বাইক থেকে নেমেই আদ্র এক হাতে নিপুণের হাত চেপে ধরলো, অপর হাতে সোহেবকে কল দিল। বেশ কিছুক্ষণ হাঁটার পর নিপুণ দেখা পেল তার পরিবারের। অনিমা শিকদার নিপুণকে দেখেই বেশ হতাশ হয়েই বলে উঠল, তোরা এখন এলি? আমাদের শপিং প্রায় শেষ, তুই আর আদ্রই বাকি আছিস এখন। আদ্র সে কথাকে পরোয়া করলো না। আখি শিকদারের দিকে তাকিয়ে বলে উঠল, মেঝাম্মু, তোমরা মেয়ে ফাইনাল করতে যাচ্ছ, শুধু কি নিজেদের জন্য কিনবে? মেয়ের জন্য কিছু নিয়েছো তো? আখি শিকদার আদ্রের দিকে তাকিয়ে বলল, তুই কাজের কথা মনে করেছিস, কি নেব বলতো? সোনার কিছুই নেই বল। আখি শিকদার কথাখানা বলে একবার অনিমা শিকদারের দিকে আর একবার জেসমিন শিকদারের দিকে তাকালো। তাদের চেহারায় হ্যাবোধক চিহ্ন দেখা গেল। সোহেব বেশ অবাক হয়ে দেখছে সবাইকে। কার জন্য মেয়ে দেখতে যাচ্ছে আদ্র ভাই? সে তো বড় তারই হওয়ার কথা। সোহেব আলগে আদ্রের কাছ ঘেসে দাঁড়ালো, ফিসফিস করে বলে উঠল, কার জন্য মেয়ে দেখতে যাবে? পরে বলবো। এই কথার প্রেক্ষিতে সোহেব আর কোনো কথা বলতে পারল না। থাক, এখন না হলো কথা, বাড়িতে গিয়ে হবে। আদ্র অনিমা শিকদারকে তাড়া দিয়ে বলে উঠল, তোমরা তাহলে গোল্ড কিনতে যাও, আমি আর নিপুণ মিলে আমাদের শপিং সেরে আসছি। সবাই আদ্রের কথাই সায় জানালো। এতে করে সময়েরও বরকত হবে। এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। কিছু সময়ের ব্যবধানে দুই দল দুদিকে চলে গেল। আদ্র নিপুণকে নিয়ে 3 থেকে 4 দোকান চক্কর কেটেছে, কিন্তু কোনো ড্রেস নিপুণের পছন্দ হচ্ছে না। লাস্টে বায়না ধরেছে সে শাড়ি কিনবে, কিন্তু সে আবদার গ্রাহ্য করলো না আদ্র। সোনার সাথে সাথে নাকচ করে দিল এমন আবদার। এতে করে গাল ফুলিয়ে রেখেছে নিপুণ, কিন্তু তাতে আদ্রের কিছু যায় আসে না। সে বেশ উৎসাহ নিয়েই জামা খুঁজে চলেছে, যেন এই মুহূর্তে এটাই তার মুখ্য কাজ। এত খোঁজাখুঁজির পর আদ্রের একটা জামা বেশ পছন্দ হয়েছে। জামাটা বেশ নজর কাড়া, মেরুন রঙের উপরে হালকা গোল্ডেন কাজের লং গাউন, সিম্পলের মধ্যে একটুখানি গর্জিয়াস। জামাটা দেখে যে নিপুণের পছন্দ হয়নি তা না, বেশ পছন্দ হয়েছে তার। না হলে কি আর অমনি শাড়ির কথা বেমালুম ভুলে যেত? সময় না পার করে জামাটা ক্রয় করে নিয়েছে সে। পেমেন্ট আদ্রই করে দিল। এবার আদ্রের কেনার পালা। তবে আদ্র যা খুঁজছে তা পেল না। পেলেও মানানসই নয়, অগত্যা ফিরে গেল। যাওয়ার সময় নিপুণ বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, আপনি যে কিছু নিলেন না আদ্র ভাই? তখন আদ্র শুধু একটাই উত্তর দিয়েছে, আমি যা খুঁজছি তা পাইনি, পরে এসে নেব। আর কোনো কথা বলল না নিপুণ। তারা চলে গেল জুয়েলারির কর্নারের দিকে। সেখানে কার্যক্রম প্রায় শেষ। তারা শুধু একটা ব্রেসলেট নিয়েছে, হাতের আংটির মাপ জানে না বিধায় এই পন্থা। তবে ব্যাপারখানা কিন্তু বেশ, আংটির বদলে ব্রেসলেট। তারা যখন বিল পেমেন্ট করতে ব্যস্ত, তখন আদ্র তার নেকড়ের মতো ধারালো চোখ দ্বারা খুঁজে নিয়েছে প্রিয়তমার জন্য এক মূল্যবান জিনিস। নিপুণের হাতখানা একটু জোরে চেপে ধরল। কেউ দেখল না আদ্রের মনের জলোচ্ছ্বাস। মনে মনে শুধু একটা কথাই জপে বলল, তোমাকে এটা বললে বেশ আদর আদর লাগবে আমার প্রণয়িনী। বেশ কিছু সময় পরে তাদের শপিং শেষ হলো। মল থেকে বের হয়ে গাড়ির কাছে যেতেই আখি শিকদারের টনক নড়ল। আদ্রের গাড়ি দেখতে না পেয়ে তিনি তৎক্ষণাৎ আদ্রকে প্রশ্ন করল, আদ্র, তোর গাড়িতে সোয়েব নিয়ে এসেছে, তাহলে তুই কি দিয়ে এসেছিস? বাইকে। আদ্র কথাটা বলে নিপুণের দিকে তাকালো, ফের বলে উঠল, তুই গাড়িতে চলে যা, আমার একটু কাজ আছে।
আসতে হয়তো লেট হবে আমার। কথাটা নিপুণের মনের বিষণ্ণতা বেশ বাড়িয়ে দিয়েছে। সে ভেবেছিল আজকের এই সময়টা আদ্রের সাথে কাটাবে। কখনো তো আদ্রে এত সময় দেয় না তাকে, অল্প হলেও তো কিছু সময় আদ্রের সঙ্গে পেত সে, তাই তো আদ্রের সাথে আসা আজকে। কিন্তু আদ্রের কথায় নিপুণের মন কিছুক্ষণের মধ্যেই ভার হয়ে গেল, চোখে মুখে বিতৃষ্ণা ধরা দিল। নিপুণ কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে সোহেব বলে উঠল, নিপুণ গাড়িতে যেতে পারবে না। কেন? কারণ গাড়িতে জায়গা নেই। জায়গা নেই কেন? সামনের সিটে তো জায়গা থাকার কথা। আদ্রের এমন কথায় সোহেব ইভা আর ইভানকে দেখিয়ে বলল, সামনে ওরা আসবে। আদ্রের আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। প্রত্যেকবারের মতো জুবায়ের শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার কোনো না কোনো বাহানা দিয়ে চলে গেছেন। আদ্র আর কথা বাড়ালো না, বলবেই বাকি, এখানে তো আর কোনো কথা বলার নেই। অগত্যা নিপুণকে সাথে নেওয়ার সিদ্ধান্ত নিল। নিপুণ যেন এইরূপ পরিস্থিতিতে খুব খুশি হলো। এই খুশি কি আর যেমন তেমন খুশি? আজকে তার বাপ চাচাদের খুব করে ধন্যবাদ দিতে মন চাইছে। মনে মনে খুব করে হাসলো সে। অনিমা শিকদারের হাতে তার হাতে থাকা শপিং ব্যাগটা ধরিয়ে দিল। অনিমা শিকদার সেটা হাতে নিয়ে আদ্রকে উদ্দেশ্য করে বলে উঠল, যেখানে যাস যাবি, কিন্তু সাবধানে বাইক চালাবি। আখি শিকদারও সাবধানে আসতে বললেন। তবে শেষে নিপুণের দিকে তাকিয়ে বলল, বাইকে ভালো করে ধরে বসবি, দেখিস পড়ে গিয়ে আবার হাত পা ভাঙিস না। তোর যা বুদ্ধি, মাশাআল্লাহ। কথাটা যে আখি শিকদার নিপুণকে তাচ্ছিল্য করে বলেছে তা বেশ বুঝতে পারলেন নিপুণ। আখি শিকদারের এমন কথায় সে ভুরু কুচকালো, মুখটাও ভ্যাংচালো, তবে তা চোখে পড়ল না কারো। তাদের এত কথার মাঝে আদ্র শুধু মাথা নাড়ালো, কোনো কথা বলল না। কিছুক্ষণের মধ্যেই সোহেব গাড়ি টান দিল। দেখতে দেখতে তার চোখের অগোচরে চলে গেল। শপিং মলের সামনে এখনো দাঁড়িয়ে আছে আদ্র আর নিপুণ। আদ্র কোনো কথা না বলেই শপিং মলের দিকে হাঁটা দিল। তার হাতের মুঠোয় আছে নিপুণের ছোট্ট হাতখানা। লিফট দিয়ে সোজা চলে গেল চতুর্থ তলায়। প্রবেশ করলো সেই স্বর্ণের দোকানটাতে। নিপুণ এখনো হতভম্ব, মনে কয়েকখানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। প্রশ্নগুলো কি আদ্র ভাইকে করবে? শত চিন্তা ভাবনা এক সাইডে রেখে আদ্রকে প্রশ্ন করেই ফেললো সে। আদ্র ভাই, আমরা আবার এখানে কেন এসেছি? চুরি করতে। আদ্রের এমন বাঁকা উত্তরে নিপুণ মোটেও খুশি হলো না। সে এমন উত্তর মোটেও আশা করেনি। তাই আবার আদ্রের দিকে তাকিয়ে বলল, বলুন না, আপনি কি কিছু কিনবেন এখান থেকে? আদ্র কোনো উত্তর দিল না। সোজা গিয়ে সেই কাঙ্ক্ষিত জিনিসটি হাতে নিল। চেইন? নিপুণ অবাক হয়ে জিজ্ঞেস করলো। আদ্র এখনো চুপ। নিপুণের কোনো কথার উত্তর দিল না। সে সোজা বিল পেমেন্ট করতে চলে গেল। নিপুণ এখনো তার পায়ের তালে তাল মিলিয়ে হাঁটছে। বিল করিয়েছিল একটা মেয়ে। মেয়েটি বেশ ইয়াং। নিপুণ খেয়াল করছে মেয়েটি আদ্রকে অন্য নজরে দেখেছে। পেমেন্ট করাতে করাতে মেয়েটি আদ্রকে জিজ্ঞেস করে, কিছু মনে না করলে একটা কথা বলবো। আদ্র মেয়েটির দিকে এক নজর তাকালো, তারপর বলে উঠল, বলুন। আপনার সাথে উনি কে? গার্লফ্রেন্ড? আদ্র একবার তাকালো নিপুণের দিকে, তারপর আবার চোখ সরিয়ে বলে ওঠে, না। আদ্রির এমন কথায় মেয়েটি বেশ খুশি হয়। বেশ গদগদ হয়ে জিজ্ঞেস করে, তাহলে কে? আদ্র এবার বেশ বিরক্তি সুরে বলে উঠল, মিস, আপনি আপনার কাজ করুন, করে যাবেন না। আমি এখন আপনার কাস্টমার। হকের মধ্যে থেকে কথা বলুন। আদ্রির এমন পরোক্ষভাবে অপমানজনক কথা মেয়েটি বেশ বুঝতে পারলো। কাচুমাচু মুখ করে বলে উঠল, সরি স্যার, প্লিজ ম্যানেজারের কাছে বলবেন না প্লিজ, আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত। মেয়েটির হাত থেকে বক্সটা নিয়ে আদ্র সোজা বেরিয়ে গেল। মেয়েটির কথার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না সে। তার হাতের মুঠোয় এখনো নিপুণের হাত। নিপুণ বেশ কষ্ট পেল। মেয়েটির সামনে বললে কি হতো, হ্যাঁ এটাই আমার গার্লফ্রেন্ড, আমার প্রেমিকা, তাহলে তো মেয়েটি বেশ শিক্ষা পেত, আর কিছু জিজ্ঞেস করার থাকতো না। শপিং মল থেকে বেরিয়ে এলো তারা। আদ্র বা হাতে লাগালো ঘড়িটাতে, টাইম দেখে নিল 7:22 বাজে। নিজে বাইকে উঠে নিপুণকে বাইকে ওঠার ফরমাইশ দিল। নিপুণ বাইকে উঠে তো বসে, কিন্তু এবার আদ্রকে ধরে বসলো না সে। যার সাথে সময় কাটানোর জন্য এত বাহানা খোঁজা, সে যদি এমন করে তাহলে মন তো পড়বেই। যতটা হাসি খুশি মুখ নিয়ে আদ্রের সাথে এসেছিল, এখন মুখ ততটাই কালো বেজার, বিষণ্ণতার ছাপ স্পষ্ট। কি হলো? ধরে বস, পড়বি তো? পড়বো না। নিপুণের এমন কথায় আদ্র এক বুড়ো উঁচু করলো। মনে মনে একটা ছক্কসে নিয়ে সে বাঁকা হাসলো, মুখে বলে উঠল, না ধরলে নাই। কথাটা শেষ করেই সজোরে বাইক স্টার্ট দিল। বেগ সামলাতে না পেরে নিপুণ ধাক্কা খেল তার পিঠের সাথে। গালখানা গিয়ে আদ্রের পিঠে ঠেকেছে। ক্ষণিকের মধ্যে নিপুণ সরে গেল, ধরল না আদ্রকে, সরে গেল কিছুটা দূরে। নিপুণের এমন প্রত্যাখ্যানে আদ্রের কপালের চামড়ায় ভাঁজ পড়ল। চোয়ালখানা আর একটু ধারালো হলো। দাঁতে দাঁত পিষে বাইকের গতি সর্বোচ্চ করলো, কিন্তু কোনো কাজ হলো না। নিপুণ তাকে ধরলো না তো ধরলই না। নিজের জেদ বজায় রেখে আদ্রের থেকে দূরে সরে বসে রইল। নিপুণের এমন কাজ আদ্রের শরীরে রক্ত বিষ মেশানোর প্রভাব ফেলেছে।
তার শরীরের ভেতর বিষের বিষক্রিয়া শুরু হয়েছে, যা ভেতরেই কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। এতক্ষণ ধরে যে প্ল্যান করেছিল নিজের মনে মনে তা নিমেষে ভঙ্গ করলো সে। দিক পরিবর্তন করলো বাইকের। যে জায়গায় যাবে ভেবেছিল সেখানে না গিয়ে বাড়ির রাস্তা ধরলো। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে চলে এলো। শাসা করে আসা বাইকটার গতি কমলো। সাবধানে থামালেন বাড়ির আঙিনায়। থামানোর সাথে সাথেই নিপুণ নেমে গেল বাইক থেকে। যতটা খুশি নিয়ে বাইকটাতে উঠেছিল ততটা বিষণ্ণতা নিয়ে নামতে হয়েছে তাকে। আড্ডুকে কিছু বলার সুযোগ দিল না সে। তার আগেই সে বাড়ির ভেতরের দিকে পা বাড়ালো। ধীরে ধীরে আড্ডের চোখের অগোচরে চলে গেল সে। আড্ডের চোখগুলো জ্বলে উঠল। নিপুণের এই অবুঝ আচরণে আড্ডের হৃদয় যেন এক শতাধিক পেরেক দ্বারা বিদ্ধ হয়ে গেল। প্রতিটি আঘাতের শত হাজার ছিদ্র হলো তার হৃৎপিণ্ড। প্রতিটি নিঃশ্বাসের সাথে তার হৃদয়ে ব্যথার ছাপ গভীর থেকে গভীরতার হলো। কেউ কি দেখলো না কেউ। কষ্ট কেউ দেখতে পায় না। সে কাউকে কষ্ট দেখাতে চায় না, কোনো ক্রমেই না। সে দ্রুত পদক্ষেপে স্থান ত্যাগ করলো। পথ চালনা এত দ্রুত ছিল যেন বাতাসের সাথে মিশে হারিয়ে গেল তার পায়ের আওয়াজ। সময় সময়ের গতিতে চলে যাচ্ছে। সময় এমন এক জিনিস যেটা কখনোই কারোর জন্য থামে না, প্রবাহমান থাকে সে গতি। হঠাৎ করে বদলে দেয় চাল। এই তো সন্ধ্যা হয়েছিল কিছুক্ষণ আগে, এখন এত রাত হয়ে গেল। নিস্তব্ধ রাত। রাত এসেছে তার নীরবতার ছোঁয়া নিয়ে। নির্জনতা জড়িয়ে ধরে রেখেছে শহরের সৌন্দর্য আর নির্জন রাস্তায় পড়ে থাকা নীরব আলোর রেখা। আড্ডের এমন নিস্তব্ধতা এখন আর ভালো লাগে না। আর কতকাল এমন নিস্তব্ধতার মতো বন্ধুকে সঙ্গে নিয়ে থাকবে সে? এতকাল তো ছিল, এখন আর চায় নাই নিস্তব্ধতাকে। মুক্তি চায় সে। রাতের আধারের মাঝে আলো ফিরে পেতে চায় সে। উচ্ছ্বাস তার জাগরণে হারিয়ে যাক সব অবসাদ, সব কষ্ট। আবারও যেন এই মন আলোড়িত হয় সেই পুরনো রঙে, যে রং তাকে লাগিয়েছিল নিপুণ বহু বছর আগে। সেই রঙের আলোয় ফিরে পেতে চায় এক নতুন সম্ভাবনাময়। সময়টা দেখে নিল আদ্র। এই মুহূর্তে ঘড়ির কাঁটা স্থির আছে 2:26 ঘরে। কিছুক্ষণ আগে সোয়েবের সাথে তার বেজায় ঝামেলা হয়েছে। সে কিছুতেই কাল ওই মেয়েকে দেখতে যাবে না, কোনো ক্রমেই না। মেয়ের নামটা পর্যন্ত শুনতে চায়নি সে। আদ্রকেও কোনো কথা বলার সুযোগ দেয়নি সে। তাও আদ্র বুঝিয়েছে সোয়েবকে। আদ্রের উপর বিশ্বাস রাখতে বলেছে, ফলে সোয়েব একটু শান্ত হয়েছে। তবে ঘর থেকে যাওয়ার আগে সে বলে গেছে কাল সে যাবে সবার সাথে। তবে হাজার খানেক মেয়ে দেখালেও সে এখন বিয়ে করবে না তো করবেই না। আদ্র সোয়েবের কথা নিয়ে বাড়াবাড়ি করলো না, তার কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দিল না। যা হবার কাল দেখা যাবে। এই মুহূর্তে পা বাড়ালো নিপুণের ঘরের দিকে। সেখানে যাওয়া এখন ভীষণ প্রয়োজন। ক্ষণিকের মধ্যে আদ্র প্রবেশ করেছে নিপুণের কক্ষে। নিপুণ সে তো এখন বেঘরে ঘুমাচ্ছে। ওড়নাটা নেই পাশে কোথাও। জামার গলার অংশটি বড় হওয়ায় দরুন বুকের কিছুটা অংশ প্রকাশিত হচ্ছে। বুকের বাঁ পাশের কালো তেলটা উকিঝুঁকি দিচ্ছে বারংবার। পাতলা কম্বলটা অর্ধেকটা খাটে আর অর্ধেকটা নিচে পড়ে গড়াগড়ি খাচ্ছে বেশ অবহেলার সাথে। ঢোলা পায়জামার হালকা কাপড়টি এতটাই মসৃণ যে হাঁটু পর্যন্ত উঠে আসার পরেও এক ধরনের আভিজাত্যের ছাপ রেখেছে। আজ নিপুণ যেন অস্বাভাবিকভাবেই ঘুমিয়ে আছে। আদ্র নিজের সংযম ধরে রাখলো। নিপুণকে অগোছালো ভঙ্গিতে ঘুমাতে দেখেছে, কিন্তু এতটা অগোছালো ভঙ্গিতে ঘুমাতে সে কখনোই দেখেনি। খাটের কোণা থেকে পাতলা কম্বল তুলে নিপুণের গায়ে আচ্ছাদন করলো। খাটের পাশে বসে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে। অতিশয় ধীরে আদ্র তার হাতটা নিপুণের মাথায় রাখলো, কিন্তু আদ্র বুঝতে পারলো না আজ নিপুণ এতটাই সজাগ যে হালকা স্পর্শে জেগে উঠবে। আপনি এখানে? নিপুণের এভাবে হুট করে জেগে যাওয়ার আদ্র বেশ অপ্রস্তুত হয়েছে। কিছু বলার আগে নিপুণ এক লাফে উঠে দেয়াল ঘড়িটার দিকে নজর দেয়। লাইট জ্বালানো থাকার কারণে 2:45 লেখাটি দেখতে অসুবিধা হয়নি তার। অবাক হয়ে আদ্র দিকে তাকায় সে। এত রাতে আদ্র ভাই এখানে কেন এসেছে? নিপুণের ভাবনার মাঝে আদ্র বলে উঠল, তোর এরূপ ব্যবহারের কারণ কি? হঠাৎ আদ্রের এমন প্রশ্নে নিপুণ বেশ তাজ্জব হলো। আমতা আমতা করে বলে উঠল, কোন ব্যবহার? তুই জানিস না কোন ব্যবহার? শপিং মল থেকে বাড়িতে আসা পর্যন্ত যা যা করেছিস সেই ব্যবহার। নিপুণ চুপ করে আছে, কোনো কথা বলছে না সে। নিচের দিকে তাকিয়ে ঘুমো ঘুমো চোখে নখ খুঁজছে। মনে হচ্ছে যেন নখগুলো নখের মাছ থেকে তুলে নিয়ে আসবে। এমন কার্যক্রমের মাঝে আদ্রের আরেক ধমক আসতে পড়লো তার ওপর। কি হলো, কথা বলছিস না কেন? কথার উত্তর দে নিপুণ। তুই জানিস কথার উত্তর সাথে সাথে না পেরে আমার মেজাজ গরম হয়। ঘুম থেকে উঠেছিস মাত্র, তাই আমি থাপড়ে তোর গাল লাল করতে চাইছি না। সোজা সোজা বল, এমন বিহেভিয়ার করার মানে কি ছিল? আদ্রের মুখে এমন তিক্ত বাক্য শুনে নিপুণ এবার গুম গুম গলায় ফোফাতে শুরু করলো। চোখ জোড়া ভেদ করে নীরব অভিমানী অশ্রুগুলো বেয়ে পড়লো। গণ্ডদেশ পেরিয়ে সেগুলো জমা হলো থুতনিতে। আদ্র তাকিয়ে থাকলো সেদিকে। নিপুণ ফোফাতে ফোফাতেই বলে উঠল, আপনি আমাকে ভালোবাসেন না আদ্র ভাই? আমার সাথে একটু টাইম পাস করছেন আপনি, না হলে আপনি শপিং মলের
মেয়েটার সামনে বলতেন যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি তখন কিছু বলেননি। আপনি আমাকে ভালোবাসেন না। কথাটা বলতে বলতেই নিপুণের কান্নার বেগ বাড়ল, চোখের পানির স্রোত একটু বেশি হলো। চোখের পানিগুলো থুতনিতে জমা হয়ে চুবিয়ে চুবিয়ে আছে, তবে নিচে পড়ল না। আড্ডু তার আগেই ধরে নিল। তোর মনে হয় আমি তোর সাথে টাইম পাস করছি? কি হলো, কথা বল। আমি তোর সাথে প্রেমিকের মতো কথা বলি না, এতে তোর সমস্যা? তোর পরিচয় প্রেমিকা রূপে দেই না, এতে তোর সমস্যা? নিপুণ এখনো চুপ, কোনো কথা বলছে না সে। নিপুণ এমন চুপ দেখে আড্ডু আবার বলে উঠল, তোকে আমি আমার ভালোবাসার কথা ব্যক্ত করেছি, মানে এই না যে আমি তোকে আমার সাথে প্রেম করতে বলেছি। আমি শুধু তোকে জানিয়ে রেখেছি যে তুই আমার জন্য কি। আর মেয়েটা আমাকে জিজ্ঞেস করেছিল তুই আমার প্রেমিকা কিনা। আমি কি বলবো, তুই আমার প্রেমিকা? তোকে ভালোবাসি কথাটা কি পরিচিত অপরিচিত সবাইকে বলে বেড়া প্রযোজ্য? আমরা দুজন জানি এটা কি যথেষ্ট নয় আমাদের জন্য? আর কি যেন বললি, আমি তোর সাথে টাইম পাস করছি? তাহলে শুনে রাখ, শিকদার ইফনান আদ্রের টাইম এত সস্তা না যে কারো পিছনে তা পাস করবে। তোর সাথে আমি প্রেম করছি না যে টাইম পাস করব। আমাদের সম্পর্ক শেষে বিয়ে পর্যন্ত যাবে। তোকে বিয়ে করব আমি, বউ হবি তুই আমার, জুবাইর শিকদার আর অনিমা শিকদারের একমাত্র ছেলের বউ, এই বাড়ির বড় বউ। এটাকে যদি তুই টাইম পাস বলিস তো এই টাইম পাসের জন্যই তোর ভালো হবে। কথাটা বলেই নিজের পকেট থেকে সেই চেনখানা নিপুণের হাতের মুঠোয় ধরিয়ে দিল। তোর জন্যই কিনেছিলাম, পরে নিস। তেজ দিয়ে কথাখানা বলে আড্ডু আর দেরি করলো না, দ্রুত ত্যাগ করে এই রুমখানা। আড্ডির এমন কথায় নিপুণের হুঁশ শূন্যে চলে গেল। খানিকটা হতভম্ব হয়ে গেল সে, এখনো হয়তো ঘোরের মধ্যে আছে। আড্ডির এমন প্রত্যাশার কথা শুনে নিপুণ কিছুক্ষণ কিছু ভাবতে পারল না, বলতে পারল না কিছু। আড্ডির শেষের মর্মস্পর্শী কথাগুলো ছিল বেশ মনোগ্রহী আর অনুভূতিপূর্ণ বাক্য। সে এখনো বিশ্বাস করতে পারল না এতক্ষণের কথাগুলো। আলগা হাতের মুঠোখানা খুলল, হাতের তালুতে সেই চেনটা দেখে আলতো চোখটা আবার বন্ধ করে নিল সে। বিড়বিড় করে বলে উঠল, আপনার এই প্রতিশ্রুতি চিরদিনের জন্য বজায় থাকুক। এই ভালোবাসা লক্ষ লক্ষ বার সত্যি হোক, কোটি কোটি বার সত্যি হোক। সকাল সকাল শিকদার বাড়িতে হই হুল্লোড় লেগে গেছে। সব সময় সবাই সকালের নাস্তা একসাথে করলেও আজ সবার জন্য নিয়মটা যেন একটু ভিন্ন। বাড়ির বড়রা সবাই নাস্তা সেরে যে যার ঘরে চলে গেছে। জয়নাল শিকদার আর আদ্র গেছে একটু অফিসে, সামান্য কাজ পড়ে যাওয়ায় তাদের যেতে হয়েছে। নিপুণ বেশ বিরক্ত নিয়ে খাটের এক কোণে বসে আছে, চোখ মুখ প্রচন্ড কুঁচকে আছে তার। কাল রাতে আদ্র যাওয়ার পর আর ঘুমাতে পারেনি। সারা রাত আদ্রের বলা কথাগুলো ভেবেছে সে। এত ভাবনার মাঝেই সকালবেলা চোখ খানিকটা লেগে গিয়েছিল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়িত্ব পায়নি। আখি শিকদারের চেঁচামেচিতে তার ঘুম কখন ছুটে গিয়েছে। এখন চোখ মুখে যা আছে তা শুধু ক্লান্তি, শরীরে লেগে আছে অলসতা। আখি শিকদার বেশ তাড়া দিচ্ছে গোসলে যাওয়ার। তার মতে নিপুণকে যত তাড়াতাড়ি রেডি হতে পাঠানো হোক না কেন, সে সবচেয়ে বেশি দেরি করবে। এটা তার জন্মগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কি হলো, তোকে বলছি না গোসলে যা? আর কতক্ষণ এক জায়গায় এভাবে বসে থাকবি? নিপুণ এখনো বুড়ুকুচকে আছে, বেশ অলস ভঙ্গিতে বলে উঠল, আম্মু, সকাল সকাল এমন শুরু করেছো কেন? তুমি তো আর তোমার ছেলেকে আজকে বিয়ে করিয়ে ফেলতে যাচ্ছ না, বিয়ে ফাইনাল করতেই তো যাচ্ছ। সকাল সকাল সময় দেখেছিস কয়টা বাজে? 10:30 বাজেছে। সেই খেয়াল কি আছে তোর? এত দেরি করে ঘুম থেকে উঠলি, নাস্তাও তো করিসনি। যা জলদি গোসল সেরে আয়, তারপর নাস্তা সেরে রেডি হয়ে থাকবি। তোর তো আবার তৈরি হতো বেলা গড়ায়। একটানা কথাগুলো বলে শেষ করলেন আখি শিকদার। তারপর ক্লোজেট থেকে সেই দিনের কিনে আনা ড্রেসটা খাটের উপরে রেখে তিনি নিচে চলে গেলেন। খাটের উপরে রাখা সেই মেরুন রঙের ড্রেসটার দিকে নিপুণ বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকলো। তারপর একটা সালোয়ার আর একটা সিঙ্গেল টপ নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেজো ভাবি, শোয়েবের মতিগতি কেমন লাগছে না তোমার কাছে? কেমন লাগছে? না মানে, আমরা আজ বিয়ের ডেট ফাইনাল করতে যাচ্ছি, তার তো এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। মেয়েকে নাম কি কিছুই তো জিজ্ঞাসা করলো না। জেসমিন শিকদারের কথায় আখি শিকদার বলে উঠল, আদ্রকে বোঝাতে বলেছিলাম, সেই জন্যই হয়তো এত চুপচাপ। জানিস তো আদ্রের কথা সে কেমন অক্ষরে অক্ষরে পালন করে। তা যা বলেছো ভাবি, আমার ইভা আর ইভানকেই দেখো। আদ্রকে জমের মতো ভয় পায়। খাবার খাওয়ার সময় আদ্রের নাম বললেই চলে। খাবার নষ্ট করা তো দূর, প্লেট একদম চেটেপুটে খেয়ে ফেলে। তাদের সবকিছুই ঠিক আছে, শুধু একটাই দোষ, শয়তানিটা একটু বেশি করে ফেলে। জেসমিন শিকদারের কথার মাঝেই অনিমা শিকদার বলে ওঠে, বাচ্চা মানুষের ধর্মই হচ্ছে দুষ্টুমি করা। আদ্র আর সোহাইব এখন বড় হয়ে, কিন্তু তারা কি ছোটবেলায় কম দুষ্টুমি করেছে নাকি? এখন বড় হয়ে বাচ্চাদের শুধু শুধু ভয় দেখায়।
তাদের তিনজনের কথার মাঝে নিপুণ এসে হাজির হলো। দাও, নাস্তা দাও। আঁখি শিকদার বসতে বলে অনিমা শিকদার নিপুণকে খাবার বেড়ে দিলেন। প্লেট থেকে একটা পরোটা তুলে দিয়েছে নিপুণ। কি হলো, পরোটা তুললি কেন? দুটোই তো দিয়েছি। আজ থেকে আমি ডায়েট করব বড় মা। নিপুণের এমন কথায় অনিমা শিকদার শুকনো গলায় বিষম খেল। মনে মনে বলে উঠল, আবার ডায়েট? খাবারের মাঝে নিপুণ বলে উঠল, আজ ঘর এত নীরব কেন? সবাই কোথায়? সবাই যে যার কাজে আছে, শুধু তোর চাচা আর আদ্রই বাড়িতে নেই। নিপুণ চমকে উঠল অনিমা শিকদারের শেষোক্ত কথায়। মাঝপথে খাবার থামিয়ে বলল, কোথায় গেছে তারা? গেছে অফিসে, কি কাজ না কি আছে। আমাদের সাথে যাবে না? বলেছে তো চলে আসবে। এখন আমি তো আর জানি না, ছেলের মতিগতি তো আর আমি বুঝতে পারি না। তুই খাবার খা। কথাখানা বলে তিনি চলে গেলেন। নিপুণ খাবার শেষ করে চলে গেল নিজের রুমে। বিষণ্ণ মুখে প্রস্তুতি শুরু করলো নিজেকে তৈরি করার। মনে মনে কিছু একটা ছক কষল। কিছুক্ষণের মধ্যে মন খারাপ ভাবটা কেটে গেল তার। নিজেকে উদ্দেশ্য করে বলে উঠল, এমন মন খারাপ করার সময় নয়। এখন মন খারাপ করার সময় নয় নিপুণ। আদ্র ভাইয়ের সাথে কথা বলতে হবে, সরি বলতে হবে তোর। ভালো করে জম্পেশ একটা সাজ দে। এই ক্যাবলা মার্কা চেহারায় আদ্র ভাইয়ের মতো সুদর্শন পুরুষের সামনে যেতে তোর লজ্জা করবে না? এখন তোর সাজগোজ করার সময়। জম্পেশ একখান সাজ দিয়ে আজ চমকে দে। আজ চমকে দে আদ্র ভাইকে। দেখবি এই সাজ দেখে আদ্র ভাই নিশ্চয় গোলে জল হয়ে যাবে। নিজের এমন বুদ্ধি শুনে আজ নিজেকে বেশ বাহবা দিতে ইচ্ছে করলো তার। আজ সে সাজবে, বেশ করে সাজবে সে। কথাখানা বলেই সে সাজগোজ করতে বসে গেল। মেরুন রঙের গাউন জামাটা পরিধান করে আয়নার সামনে বসে পড়ল নিপুণ। মুখে আজ বেশ কয়েকটা প্রসাধনী ব্যবহার করেছে বটে, তবে যতটা সীমিতভাবে দেওয়া যায় সে হিসাবেই ব্যবহার করেছে সে। চোখে কাজল, কপালে গোল্ডেন কালারের একটা ছোট্ট স্টেনার টিপ আর ডিপ মেরুন লিপস্টিক। এতেই যেন আজ বেশ চমৎকার লাগছে তাকে। চুলগুলো খোলা রেখে ওড়নাটা বেশ পরিপাটি করেই নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে সে। শিকদার বাড়ির সবাই নিচে অবস্থান করছে। সবাই তৈরি হয়েই নিচে এসেছে। জুবাইর শিকদার, জুনায়েদ শিকদার আর জয়নাল শিকদার আর এরকম পাঞ্জাবি পরেছে। বাড়ির 3 বোর বেলায়ও তেমন দেখা গেল। একই রকম শাড়ি পরে একসাথে বসে কথা বলছে তারা। সোহেব বিরক্তিকর চেহারা নিয়ে বসে আছে সোফার এক কোনায়। সাথে আছে ইভান। নিপুণ নামতে নামতে সব পর্যবেক্ষণ করলো। তাকে নামতে দেখে ইভা ছুটে এলো তার কাছে। ইভা চেঁচানোতে সবার টনক নড়ল। নিপুণকে নামতে দেখে অনিমা শিকদার আপনা আপনি বলে উঠল, মাশাআল্লাহ। কথাটা আঁকি শিকদারের আর জেসমিন শিকদারের কান এড়ায়নি। নিপুণ এসে শু ক্যাবিনেট থেকে জুতা জোড়া বের করে সোফায় বসলো। অমনি অনিমা শিকদার নিজের চোখের থেকে একটু কাজল এনে নিপুণের কানের পেছনে লাগিয়ে দিল। নজর না লাগুক। নিপুণ জুতো লাগাতে লাগাতেই বলে ওঠে, নজর লাগবে না বড় আম্মু, কাজল তো আমিও দিয়েছি। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে নিপুফু। তাই নাকি? তোকেও খুব সুন্দর লাগছে ইভা, একদম প্রিন্সেস। ইভা খুশিতে গদগদ হয়ে মাকে জড়িয়ে ধরে বলে উঠল, আম্মু, নিপুফু আমার প্রিন্সেস বলেছে। আমি প্রিন্সেস, তুমি কুইন আর বাবা কিং। ইভার কথাই সবাই হেসে উঠল। তবে সে হাসির মাঝে আড্ডকে সিঁড়ি দিয়ে নামতে দেখা গেল। পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে নামছে সে। নিপুণ এক নজর সেদিকে তাকালো তো আর চোখ ফেরাতে পারল না সে। নির্লজ্জ চোখ সেদিকেই স্থির হলো। হৃৎপিণ্ডটা ড্রাম ড্রাম করে বাজতে লাগলো। বেশ শব্দ হলো বোধহয়। নির্লজ্জ মনে একটা গান বেজে উঠছে বারংবার। বাবরি কাটা তার চুলের বাহার, মুস্কি হাসি হাসিয়ে মুখটা যে তার। বাবরি চুলওয়ালা ওই লাল কুর্তাওয়ালা, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা।